এসএসসি 26 ব্যাচ সহ সকল এসএসসি পরীক্ষার্থী এবং যারা 9-10 এ পড়ছো তাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে সাধারণ গণিত অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনসেপচুয়াল একটা উপপাদ্য বৃত্তের ব্যাসই বৃহত্তম যায়, এটির প্রমাণ আজকে আমরা শিখবো। তো প্রথমেই আমি একটি চিত্র আঁকিয়ে ফেলেছি এবং এই চিত্রে যদি তুমি একটু লক্ষ্য করো দেখবে একটা বৃত্ত, এবং আমি এটা প্রথমেই বলতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এবং এই বৃত্তে লক্ষ্য করলে তুমি দেখবা এবি হচ্ছে একটা ব্যাস এবং সিডি হচ্ছে একটা জ্যা। এখন আমি বলেছি কিন্তু বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তার মানে আমি কিন্তু ইনডিরেক্টলি বলতে চাচ্ছি এটা ব্যাস না, এটা শুধু ব্যাস না, এটার নাম আরো একটা নাম আছে, সেটা কি? জ্যা। এখন জ্যা, ব্যাস, ব্যাসার্ধ এটা সম্পর্কে আমরা কি কি জানি একটু জেনে নেই বা একটু শিখি, দেখি বা তোমরা কি কি জানো একটু দেখবো। আমি এখনো আমি এটা আঁকালাম একটা বৃত্ত। এখন এই যে বৃত্তটা আমি আঁকালাম, এই বৃত্তটা কেন্দ্র আছে। এখন এই কেন্দ্র হতে, এই কেন্দ্র এটা তো বৃত্ত, রাইট? আর এই বৃত্ত এটা কি বৃত্তের উপরস্থ। এখন এই বৃত্তের উপরস্থ বা বৃত্তের অভ্যন্তরে যদি আমি ঢুকি, ঢোকার পরে বৃত্তের অভ্যন্তরস্থ যে কোনো বিন্দু হতে যদি আমি একটি সরল রেখা বা সোজা রেখা টেনে আবার অপর একটি বিন্দুর সাথে মিলিত হই, আবারও বলছি যে বৃত্তের অভ্যন্তরস্থ যে কোনো একটি বিন্দু হতে একটা রশি যদি যাত্রা শুরু হয় বা রেখার, এবং সেটা যদি আবার সোজা বরাবর যে যদি বৃত্তের উপরস্থ আবার কোনো বিন্দুতে টাচ করে, তাহলে সেটি হয় কি একটি বৃত্তের জ্যা। এখন সরল রেখা বা সোজা রেখা কেন বলছি, দেখো এটা কিন্তু একটা সরল রেখা, এটা কিন্তু একটা সরল রেখা, আবার এটাও কিন্তু একটা সরল রেখা। অনেকেই বলতে পারে যে এটা আবার কেমন সরল, এটা হচ্ছে তির্যক সরল রেখা। আবার এটা কি, এটা একটা তির্যক সরল রেখা। কিন্তু এটা কি বলতো, এটা কিন্তু একটা সরল রেখা, এটা বক্ররেখা মানে বাঁকা রেখা। তার মানে বৃত্তের অভ্যন্তরে কি করতে হবে বলো, বৃত্তের অভ্যন্তরে ঢুকে অভ্যন্তরস্থ যে কোনো বিন্দু হতে একটা সরল রেখা বা সোজা রেখা যদি যাত্রা শুরু করে যদি ওই বৃত্তের কোনো পয়েন্টেই আবার টাচ করে, তাহলে আমরা পাবো কি বৃত্তের একটা জ্যা। কি পাবো বলো, বৃত্তের একটা জ্যা। তাহলে সে অনুযায়ী তুমি তো এরকম একটা বাঁকা বা তির্যক রেখাও কল্পনা করতে পারতা, অবশ্যই এটা সোজা, তাহলে এটাও কিন্তু বৃত্তের একটা জ্যা, বৃত্তের একটা জ্যা। তাই তো, তার মানে একটা বৃত্তে তো অসংখ্য জ্যা আঁকানো যেতে পারে, পারে না? এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, রাইট? অনেকগুলো জ্যা একানো যেতে পারে। কিন্তু যদি আমি বলি এটা একটা জ্যা, অবশ্যই এটা একটা জ্যা নয়। কারণ কি বলো, এটার উৎপত্তি স্তর কিন্তু বৃত্তের অভ্যন্তরস্থ কোনো পয়েন্ট থেকেই নয়, মানে বৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকেই নয়। এটা উৎপন্ন হয়েছে কোনো একটা জ্যায়ের বিন্দু থেকে আর একটা জ্যায়ের বিন্দুতে যে মিলিত হয়েছে, দ্যাট মিনস এটা কখনোই একটা জ্যা হতে পারে না। তার মানে জ্যা হওয়ার পূর্ব শর্ত কি বলো, পূর্ব শর্ত হলো যে বৃত্তের অভ্যন্তরস্থ যে কোনো পয়েন্ট বা উপরস্থ যে কোনো পয়েন্ট থেকে এটা যাত্রা শুরু করবে এবং অবশ্যই আবার বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে যে টাচ করবে, এবং সেটা কি হতে হবে, সরলরেখা বা সোজা রেখা হতে হবে। সেই দৃষ্টিকোণ অনুযায়ী এটা কি অবশ্যই জ্যা, তাই তো? তাহলে এবার আমাকে বলো, যদি আমি একটু কেটে দেই, আমি কেটে দেওয়ার পরে আমি এবার বলতে চাচ্ছি কি যে এটা হচ্ছে আমার একটা বৃত্ত এবং এটা হচ্ছে আমার কেন্দ্র। তাহলে এটা হচ্ছে আমার একটা জ্যা, এটা হচ্ছে আমার একটা জ্যা, এটা হচ্ছে আমার একটা জ্যা, এটাও জ্যা। কারণ আমার আমার লজিক অনুযায়ী বা আমার সংজ্ঞা অনুযায়ী কিন্তু এগুলো সবাই জ্যা। এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা। তার মানে হাজারটা জ্যা এখানে আঁকানো যেতে পারে। কিন্তু এখানে একটা জিনিস করা যেতে পারে যেটা আর কোথাও করা যায় না, সেটা কি বলো? এখানে একটা জ্যা আঁকানো যাবে যে যেটা কেন্দ্রগামী। খেয়াল করছো, এটা কিন্তু কেন্দ্র ছিল। তার মানে এই এবি একটা জ্যা, যেই জ্যাটার একটা বৈশিষ্ট্য আছে বা আলাদা একটা গুণ আছে, সেই গুণটা কি, ও হচ্ছে কেন্দ্র হতে যায়। তার মানে এটাও কিন্তু লজিক্যালি বা কনসেপচুয়ালি একটা জ্যা, কিন্তু ওর ওর আলাদা বৈশিষ্ট্য বা গুণটা কি, ও কেন্দ্র হতে যায়। আর কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস। কি বলা হয় বলো, কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস। তার মানে আমরা কিন্তু আগেও জেনেছি যে কেন্দ্রগামী জ্যাকে বলা হয় কি, ব্যাস। তার মানে অবশ্যই এটা কি একটা জ্যা। তার মানে এটা অবশ্যই একটা ব্যাস, যেমন তার মানে ওর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে জ্যা। আর আমার আসলে প্রমাণ করতেই হবে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। তার মানে এখানে তোমার চোখের দৃষ্টিতে তুমি বুঝতেই পারছো, এই যেটা নাম দিলাম পি কিউ, অবশ্যই পি কিউ যেটা থেকে এবি যেটা অবশ্যই বড়, অনেক বড়। কিন্তু সেটা আমাদের ম্যাথমেটিক্যাল প্রয়োগ করে প্রমাণ করে দেখাইতে হবে যে আসলে আমাদের পি কিউ থেকে এবি অবশ্যই বড়। তার মানে কনসেপচুয়ালি বা লজিক্যালি আমি যে চিত্রটা আঁকিয়েছি, সেই চিত্রে কিন্তু আমি অনেকগুলো জ্যা একাই নেই, আমি একটা জ্যার সাথে তুলনা করে বলতে চাই যে এবি জ্যাটাই হচ্ছে সবচেয়ে বড় জ্যা। এজন্য কিন্তু আমি অনেকগুলো জ্যা একাই নিই, আমি আঁকাইছি কিন্তু একটা জ্যা, সেই যেটা নাম দিয়েছি আমি সিডি। এবং এবি হচ্ছে আমার কি বলতো, অবশ্যই এবি একটা ব্যাস, পাশাপাশি এবি কিন্তু একটা জ্যাও। তার মানে আমার প্রমাণ করতে হবে এবি জ্যাটা বৃহত্তম জ্যা, বা এই বৃত্তের অভ্যন্তরে যতগুলো জ্যা একানো যাবে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এবি। তার মানে এবি যেটা বৃহত্তম, সবচেয়ে বড় জ্যা, এটাই আমরা প্রমাণ করব। এবং এই প্রমাণটা মাত্র 3টা লাইনেরই প্রমাণ, কিন্তু কনসেপচুয়ালি কিছু কাজ আছে, কিছু লেখালেখির বিষয় আছে, যেগুলো উপপাদ্যতে আমরা আসলে ফলো করি,
এবং এগুলো ফলো করেই আমাদের একটা উপপাদ্য হয়। তাহলে প্রথমেই আমি যেটা করতে চাই সেটা হচ্ছে বিশেষ নির্বাচনটা আমি লিখে ফেলতে চাই। বিশেষ নির্বাচন তো অবশ্যই একটা উপপাদ্যের আমাদের প্রধান ধাপ বা প্রথম ধাপ, তাই না? বিশেষ নির্বাচন লিখতে হবে না আমাদের? তাহলে দেখো আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে বিশেষ নির্বাচনটা আসলে কি? বিশেষ নির্বাচনটা হচ্ছে মনে করি, এই যে চিত্রটা আমরা আঁকাই, এই চিত্রটার পরিপ্রেক্ষিতে আমরা কিছু কথা বলি, এটাই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। তাহলে আমরা বলবো কি? মনে করি। কি বলতে পারি প্রথমেই? বলতে পারি কি? ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। একটি বৃত্ত। উক্ত বৃত্তে উক্ত বৃত্তে এবি এবং সিডি কি একটি জ্যা? বলো তো। একটি তো না, আসলে দুইটি জ্যা। কয়টি জ্যা বলো? এবি এবং সিডি দুটি জ্যা। দুটি জ্যা। অবশ্যই এবি একটা ব্যাস, আমি মেনে নিচ্ছি, কারণ যে জ্যাটা কেন্দ্রগামী হয় সেই জ্যাটাকে বলা হয় আবার ব্যাস, এটা আমি মেনে নিলাম। কিন্তু আমি বলতে তো পারি যে সিডি একটা জ্যা, তার মানে আমি বলছি এবি এবং সিডি দুটি জ্যা। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে বলো তো? এই যে এবি আর সিডি রয়েছে, এই দুজনের মধ্যে কি প্রমাণ করে দেখাতে হবে আমাদের? কি দেখাতে হবে বলো? দেখাতে হবে যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। ব্যাস আবার কে? এবিটাই ব্যাস, আবার এবিটাই জ্যা। তার মানে প্রমাণ করতে হবে এবিটা বড়, তার মানে এবি গ্রেটার দেন সিডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা গেল। এইবার হচ্ছে আমাদের অঙ্কন ধাপ। অঙ্কন অঙ্কন ধাপটা আসলে কি বলতো? অঙ্কন ধাপটা হচ্ছে কি মূলত, তুমি যেই ছোট জ্যাটা বা যেই জ্যাটার সাথে তুলনা করে তুমি আসলে প্রমাণ করতে চাও তোমার ব্যাসটা বৃহত্তম, সেই জ্যাটার কি দুটা পয়েন্ট আছে না? সি আর ডি। তো তোমার কাজ হচ্ছে যে কেন্দ্র হতে এই সি কে যোগ করা আর কেন্দ্র হতে ডি কে যোগ করা, মানে ও কমা ডি এবং ও কমা সি যোগ করি। কি মানে বিষয়টা কি বলো? যে যেই জ্যাটার সাথে তুমি তুলনা করতে চাও সেই জ্যাটা দুটা পয়েন্ট আছে, ওই দুটা পয়েন্টের সাথে কেন্দ্রকে যোগ করা। তার মানে আমার অঙ্কনটা কি বলো? ও কমা সি এবং ও কমা ডি যোগ করি। যোগ করি। এখন দেখো ও কমা সি আর ও কমা ডি যোগ করার সাথে সাথে ওসিডি একটা ত্রিভুজ উৎপন্ন হলো। হলো কিনা বলো তো? তার মানে তুমি বলতে পারবা যে ত্রিভুজ ও সি ডি এ, যেহেতু একটা ত্রিভুজ এটা উৎপন্ন হয়ে গিয়েছে, তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজ ওসি ডি এ, ওসি যোগ ওডি গ্রেটার দেন সিডি। অনেকেই প্রশ্ন করবে যে আসলে কিভাবে, কি কি প্রক্রিয়া এটা আপনি লিখলেন ভাইয়া? তোমরা যারা সপ্তম অধ্যায় করেছো জ্যামিতিক অঙ্কন, তোমরা কিন্তু জেনেছো যে একটি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যোগফল তৃতীয়টির থেকে বৃহত্তর। তার মানে একটা ত্রিভুজ যদি তুমি আঁকাও, সেই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয়টা বা যেটা পড়ে থাকে সেটার থেকে বৃহত্তর। তাহলে আমি কি লিখেছি এখানে? ওসি একটা বাহু, আবার ওডি একটা বাহু, দুজনকে যোগ করে এরা অবশ্যই সিডি বা তিন নম্বর যে বাহুটা থাকবে তার থেকে বড় হবে বা গ্রেটার দেন হবে না? তার মানে বিষয়টা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি, যে একটা ত্রিভুজ যদি তুমি আঁকাও, সেই ত্রিভুজের নাম দিলে তুমি পি কিউ আর। কি নাম দিলা বলো? পি কিউ আর। তাহলে এই যে পি কিউ আর ত্রিভুজ, এই পি কিউ আর ত্রিভুজের তিনটা কথা বলা যেতে পারে, যে পি কিউ যোগ পি আর, আর পড়ে থাকে কি? কিউ আর না? যে দুইটা তুমি যোগ করলা সেই দুইটার যোগফল অবশ্যই তৃতীয়টার থেকে বড়। আবার তুমি চাইলে এটাও বলতে পারতা পি কিউ যোগ কিউ আর, এটা বড় কার থেকে? পি আর এর থেকে। আবার তুমি তো বলতে পারতা যে পি আর যোগ কিউ আর, এটা বড় কার থেকে? পি আর যোগ কিউ আর, পড়ে থাকে কি? পি কিউ, পি কিউর থেকে বড়। তার মানে তিনটা কথা বলা যেতে পারে একটা ত্রিভুজ নিয়ে। যেহেতু একটা ত্রিভুজের তিনটা বাহু, তাহলে তিন ভাবে সাজানো যায় এটাকে, যে যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয়টার থেকে বৃহত্তর। তার মানে সেই তথ্যানুযায়ী বা সেই লজিক্যালি আমরা এখানেও যেটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তো প্রমাণের তাগিদে আমরা লিখে ফেলেছি কি, যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যোগফল তৃতীয়টির থেকে বৃহত্তর। তাহলে এই যে কথাটা আমরা লিখলাম, এটা কোন লজিকে লিখেছি? এই মুখে যে কথাটা বললাম এটাই তো। এবং উপপাদ্যে এই মুখের কথাটা বা এই লজিকটাই হয় সাইড নোট। এই লজিকটা হয় সাইড নোট। তাহলে আমরা কি লিখবো? যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যোগফল, যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয়টি থেকে বৃহত্তর। তৃতীয়টি থেকে বৃহত্তর। তাহলে এটা গেল আমার সাইড নোট, আশা করি বুঝছি। তার মানে আমাদের সাইড নোট দেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এবং সাইড নোটটা আসলে কি, যেই লজিকে আমরা কোনো লাইন লিখি সেই লজিকটাই সাইডে দেওয়াটাই আসলে সাইড নোট।
এবারে দেখো, আবার আমি কি বলতে পারবো যে ওএ ইকুয়াল ওসি ইকুয়াল ওডি ইকুয়াল ওবি? অনেকেই প্রশ্ন করবে যে কেন। কারণ হচ্ছে, তুমি বৃত্তের ব্যাসার্ধ সম্পর্কে আসলে কি জানো? বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে? যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে বৃত্তের ব্যাসার্ধটা আসলে কি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের উপরস্থ উপরস্থ বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর সংযোজক সরলরেখাকেই বলা হয় ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর সংযোজক সরলরেখা বলা হয় ব্যাসার্ধ। তাহলে এই যে এ বিন্দুটা, এটা অবশ্যই কি বৃত্তের উপরস্থ একটা বিন্দু? বলো তো। সি বিন্দুটা অবশ্যই বৃত্তের উপরস্থ একটা বিন্দু, ডি বিন্দুটা বৃত্তের উপরস্থ একটা বিন্দু, বি বিন্দুটা বৃত্তের উপরস্থ একটা বিন্দু। এরকম হাজারটা বিন্দু বৃত্তের উপরে কল্পনা করা যাবে, যাবে কিনা বলো? যাবে। এবং এই কেন্দ্র হতে যখন তুমি ওই উপরস্থ বিন্দুর সাথে একটা সংযোজক সরলরেখা টানবা, তাহলেই পাওয়া যাবে ওই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে লজিক্যালি বা কনসেপচুয়ালি ও থেকে বৃত্তের উপরস্থ বিন্দু এতে একটা সরলরেখা টানা হয়েছে, তার মানে ও কি একটা ব্যাসার্ধ। আবার লজিক্যালি সি কি বৃত্তের উপরস্থ একটা বিন্দু না? তাহলে ও মানে কি কেন্দ্র হতে সি বরাবর সংযোজক সরলরেখাটা কি হবে? আবার একটা ব্যাসার্ধ হবে। ওডিও একটা ব্যাসার্ধ, ওবিও একটা ব্যাসার্ধ। কিন্তু সিডি কিন্তু ব্যাসার্ধ নয়, কারণ কি? সিডির সাথে কিন্তু কেন্দ্রের কোনো সংযোগ নাই বা কোনো সংযুক্ততা তুমি খুঁজে পাবা না। তার মানে ব্যাসার্ধ হতে হলে অবশ্যই বৃত্তের উপরস্থ কোনো বিন্দু লাগবে এবং সেই বিন্দুর সাথে কেন্দ্রের সংযোজন থাকা লাগবে, তাহলেই সেটা হবে কি ব্যাসার্ধ। তার মানে লজিক্যালি ও এ, ওসি, ওডি, ওবি এরা সবাই কি এই বৃত্তের ব্যাসার্ধ। কোন বৃত্ত? এই একটাই তো বৃত্ত। তার মানে একটা বৃত্তের ব্যাসার্ধ কি একটা সময় 2 হবে, আরেকটা সময় 3 হবে, আরেকটা সময় 5 হওয়ার কোনো সুযোগ আছে? নাই। তার মানে একটা বৃত্তের ব্যাসার্ধ সর্বদাই সমান। তাহলে ও এর ভ্যালু যা, ওসির ভ্যালুও তাই, ওডির ভ্যালুও তাই, ওবির ভ্যালুও তাই। তার মানে আমি বলতে পারি ও এ ইকুয়াল ওসি ইকুয়াল ওডি ইকুয়াল ওবি। কোন লজিকে? লজিকটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এটা হচ্ছে আমার লজিক। পারবো লিখতে? পারবো। তার মানে এই দুইটা লাইন যদি আমরা করতে পারি, এবারে আমরা লিখবো অতএব ওসি কে চেঞ্জ করব। ওসি মানেই কি ওএ, ওসি মানেই কি ওডি, ওসি মানেই কি ওবি। তার মানে ওসি কে চেঞ্জ করে এই চারজন মানে কি এই তিনজন, মানে 3 নম্বরটা, মানে এই নম্বরটা বাদে যে কোনো একজনকে লেখা যাবে না রিপ্লেস করে? কিন্তু লিখবো কোনটা? লিখবো ওএ। কেন লিখবো এখনই জানতে পারবা। তার মানে ওসি কে চেঞ্জ করে আমি লিখবো ওএ, যোগের মতো রইলো। ওডি, ওডি কে চেঞ্জ করে আমি লিখবো ওবি। কেন লিখবো এখনই জানতে পারবা। কেন ভাইয়া আপনি ওডি কে চেঞ্জ করে ওসি লিখলেন না? তুমি লেখো তাও হবে, তুমি লেখো সেটাও হবে, সমস্যা নাই। কিন্তু ওসি আর ওডি কে এলিমিনেট করতে হবে। এলিমিনেট করার পরে ওসি ওডি ব্যতীত বাকি দুইটা লিখতে হবে, এটা হচ্ছে কাজ। ওসি আর ওডি কে এলিমিনেট করতে হবে, ওসি ওডি ব্যতীত বাকি যে দুজন থাকবে তাদেরকে লিখতে হবে। লিখলা? আর সিডি রইলো, আর গ্রেটার দ্যান সাইনটা রয়েছে, গ্রেটার দ্যান সাইনটা দিয়ে দাও। দিয়ে দিলে? দিয়ে দিলে। এখন দেখো মজার লাইনটা, শেষ লাইন, এবং এটাই সবচেয়ে ইন্টারেস্টিং লাইন। সেটা হচ্ছে কি ওএ যোগ ওবি। খেয়াল করো, এটা কি ওএ আর এটা কি ওবি। তাহলে ও এর সাথে যদি ওবি যোগ করো ভাইয়া, তাহলে কি তুমি সম্পূর্ণ এবি রেখাটা পাও? এটা হচ্ছে ওএ আর এটা হচ্ছে ওবি। ওএ আর ওবি যোগ করলে অবশ্যই আমি এবি রেখাটা পাবো সম্পূর্ণ, পাবো তো? তার মানে ওএ প্লাস ওবি এই স্থলে আমি লিখতে পারবো এবি। এখানে সিডি রইবে, আর গ্রেটার দ্যান সাইনটা গ্রেটার দ্যান সাইনই থাকবে। সাইড নোটটা কি দিব? লজিকটা কি? যেহেতু ওএ যোগ ওবি ইকুয়াল এবি, লজিক অনুযায়ী আমি সাইড নোট দিলাম। এবং এবি গ্রেটার দ্যান সিডি, দ্যাট মিনস বৃত্তের ব্যাস গ্রেটার দ্যান বৃত্তের জ্যা বা যে কোনো জ্যা। তার মানে আমি প্রমাণ করে ফেললাম বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এটাই প্রমাণ ছিল এবি গ্রেটার দ্যান সিডি। তার মানে আমি প্রমাণ করে ফেললাম এবি গ্রেটার দ্যান সিডি, অথবা আমি লিখে দিতে পারি প্রমাণিত। খুবই কনসেপচুয়াল আর খুবই সহজ একটি প্রমাণ।